নমস্কার। আজকে আমি আপনাদেরকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনাদের গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। অনেক দিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলায় বেন্টিক স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তরমুখে চলেছিল। সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধ অন্ধকার আধ আলোয় পথ চেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ বিস্ময়ে আমার পানে চেয়ে উঠে বলল, খগেন, বাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ? আমাকে ধাক্কা দিয়ে তো তুমি চলেই গেছিলে আরেকটু হলে। ভাগ্যিস ডাকলাম। সরি, আমি এখন বিশেষ ব্যস্ত। তা তো বুঝতেই পারছি, তা কোথায় চলছো শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে, বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য, না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছোটবেলা থেকেই সতীশকে চিনি, কথা অনুযায়ী সে কাজ করে। আজ শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করেই স্বার্থ সিদ্ধি করতে ভুলে না। অজ্ঞতা তার সঙ্গে যেতে হলে। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল, এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করলো। সেদিন সকালে খবরের কাগজে কেনাবেচার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করতে হইবে। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়। বুঝলাম, তার রহস্যজনক শব্দটার মানে কি? এইটাই তো আমায় ভাবিয়ে তুলছে। কোনো হদিশও করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলি। সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ার রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই, চল বাড়ি ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক ঝাঁকুনি দিয়ে উঠল, ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনোই ফেরা যাবে না। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব উখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনে ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো মতে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্তও ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড, তার ওপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম। অমর বাড়ি আমি জীবনে দেখিনি। ইট বার করা পুঙ্গ প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সত্বর গৃহে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধগুলি আমরা পিছু ফেলে আসলাম, সেখানে তো কারো ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে একটি কথা নেই। সূচ পড়লেও পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথার একটি চুলও কাঁচা ছিল না। তার সামনের উপরে দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ,
খাট বটে, অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু এই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য, একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গাও করা যায়। দেখে চমকে গেলাম, সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। এই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের কিসে ব্যাকুলতা। দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই এই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজলো। যে দেখলো সেই বলল চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনা এবং দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি ঘুম হয়নি। আমি বিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে এসেছে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রি সে ঘুমোতে পারেনি। ওই খাটের ওপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাতে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। সুইচ টিপে আলো জেলে দেখলো খাটটা ঠিকই আছে। আবার শুয়ে পড়লো, আর খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খান কাটায় ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠেও আলো জ্বালালো। না, সবকিছু তো নিঃশব্দ নিথর, কোথাও এতটুকুও শব্দ নাই। সে আবার শুয়ে পড়ল। এবার আর সে আলো নিভালো না। ভোরাত্রে কার দুর্বোধ্য আন্তকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলাম তো তোমার প্রথমেই, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এইবার বোঝো। সতীশ বলল, দেখো খগেন, তোমাকে আমি হয়তো বুঝিয়ে বলতে পারবো না। এই হতভাগ্য খাটখানার ওপর আমার এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে কোনো মতেই ছাড়তে পারবো না। তবে মরো এই নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমার ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব। দেখি ওর গলদ কোথায়। আর আমার আপিস পাগল, কাজে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথ পানি চেয়েছিল। সে সল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখ দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে, তা আমার কথা যদিও শুনেছে। সতীশ বলল, বলছি কি মা, ভয় পেয়ে 1500 টাকায় খাটটা বিক্রি করব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দিনেন রায় ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো আগে সতীশ ঘুমবে আর আমি জাগবো, তারপর সতীশ বাবু জাগবেন এবং আমি ঘুমাবো। বইখানা খুলে বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষর। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দ থেকেও যেন চমকে উঠেছিলাম। এই বুঝি অপদেবতা আমার গলাটি দিল টিপে। কাদের বাড়িতে ঘড়িতে যেন সুর করে দুটো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদ শব্দ যেন স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীরে ঢোল দিয়ে উঠবে। লোমগুলো যেন খাড়া হয়ে গেল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত
তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ! সতীশ ধর্মর করে উঠে বসলো। ব্যাপার কি খগেন, ব্যাপার কি? ভয়ে ও বিস্ময়ে আমার মুখে কোনো গলার আওয়াজ বেরালো না। সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন! আমি আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ওহ, যা ভয় পেয়েছিলাম! তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমো, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই, আর তাছাড়া ঘুমো আমার আর হবে না আদৌ। ভীতু কোথাকার! তারপর ভীতু আমি আর সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম, কেউ একটুও কথা কইল না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টি তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল। বোধ হলো তারা যেন আমার বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি। এমন সময়ে হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নেমে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চাইছে না। সে কি বিকট শব্দ! হা 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 হাই, হি 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 হি, হো 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 হো। বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে এসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। শুধু চট করে টর্চটা দরজার উপর ফেলল। তাতে হিতে বিপরীত হল। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আন্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না। কেবল একটা করুণ স্বরে সারা ঘরময় কুড়ে কুড়ে মরতে লাগলো। তারপর সেই খাটের ওপর গিয়ে সে বিলাপ ধ্বনি নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। কেউ অবদ্ধ ভাষার সকরণে বিলাপ ধ্বনি চিপতে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো, যার ফলে আমাদের সম্মত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কি যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল একটু বেশি, তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল, কে? কে ওখানে? কিছুই দেখা গেল না। কেউ সাড়া দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টনটন করতে লাগলো কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন একটু দূরে একটা চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাত্রের টিন করে একটি দ্বীপ চলছিল। ঘরের মেঝের ওপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগা পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশেই বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো। চেহারা কিন্তু তার স্বামীর চারগুণ। একটা মস্ত টুলের ওপর বসে সে বলছিল। তার পাশে আমাদের এই খাটটা দেখে আমি আরো অবাক হলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে এখানে কে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হা করে হাই তুলল। তারপর দুটো শব্দ তুলি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যেই উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী
ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। বোধ হলো সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিলিয়ে বিলিয়ে কাঁদতে লাগল। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলো চারিদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখ মুখে জলের ছিটে দিচ্ছে। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গো গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেয়। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গিয়েছিল ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক, আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সত্যি সেই জ্ঞান হতে সেও সেই আমার মতনই অবিকল উৎকট স্বরে কথা বলতে লাগলো। আমি বিস্ময়ে সকলের বাড়ি তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে এই সর্বনাশে খাট বিদায় করো বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন সকালে অসংখ্য লোক বাড়ি ছেড়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়েই দিতে হতো। এখন মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা, যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমে ব্যাধির ভয়ে খাটের উপরে জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনো সেই খাটের পেছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর উপরে শুতে দেবে না।